আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএন তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাৎ পাচারের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ আইনমন্ত্রী। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত বিচারের দাবি জানালেন এমপি কন্যা। তদন্ত করতে কোনো চাপে নেই সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। ঘরমুখো মানুষের নিরাপত্তায় কাজ করবে ডিএমপি ট্রাফিক বিভাগ। দৌলতদিয়ায় পশুবাহী গাড়িতে চাঁদাবাজি। ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টায়। 24 ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে, জানালেন মেয়র তাপস। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর পশুর হাট। সারা দেশ থেকে আসছেন ব্যাপারীরা, ক্রেতারাও যাচাই করছেন বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। এদিকে বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূস অসত্য তথ্য ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত 1 ফেব্রুয়ারি ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুন শেষ হয়। সেদিন আদালত অভিযোগ গঠনের বিষয় আদেশের জন্য 12 জুন তারিখ ধার্য করে। সকালে আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের বিষয়ে অব্যাহতির আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবী। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। পরে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত। আর ডক্টর ইউনূস বলেন, আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিকের লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকার বিষয়টি অপমানজনক। যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটার বিষয় না, কারো ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। এদিকে বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূস অসত্য তথ্য ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন আইনমন্ত্রী। বলেন, আইন মেনেই ডক্টর ইউনূসের বিচার কাজ চলছে। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সঠিক তদন্ত বিচারের দাবি জানিয়েছেন হত্যার শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রীর কাছে দাবি জানান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের তদন্ত করতে কোনো চাপে নেই সরকার, দোষীদের কেউ পার পাবে না বলেও জানান তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। চাঞ্চল্যকর এমপি আনার হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করার পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এদিকে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যে কোনো সময় ভারতে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান আনার কন্যা। এজন্য সেদেশের গোয়েন্দা সংস্থাদের সঙ্গেও যোগাযোগ হচ্ছে বলে জানান মুমতারিন ফেরদৌস ডরিন। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডে নৃশংসভাবে নির্মমভাবে আপনারা জানেন সেটিকে যেন
বন্ধ করার চেষ্টা না করে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তে কোনো চাপের প্রশ্নই আসে না উল্লেখ করে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষী কেউ পার পাবে না বলে জানান আসাদুজ্জামান খান কামাল। কোনো চাপচোপ নাই, আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো। এমপি আনারের মেয়েটি আসছিল, তার বাপে হত হয়েছে, সেজন্য তার একটা স্বাভাবিক তার বাবার হত্যার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা মানে দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটা আমাদেরকে একটু রিকোয়েস্ট করে গেছে, এর চেয়ে বেশি কিছু তার সাথে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনও সরকারি বেসরকারি অফিস আদালতগুলোতে ছুটি ঘোষণা না করায় কমলাপুরে ঈদ যাত্রীদের চাপ তেমনভাবে শুরু হয়নি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ট্রেন যাত্রা সুবিধার্থে 10 জোড়া ঈদের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নুসরাত শারমিনের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র 4 দিন, তাই তো কর্মব্যস্ত জীবনকে খানিকটা ছুটি দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ঈদকে ঘিরে আজ থেকে ঘরমুখী মানুষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যস্ত নগরী ফাঁকা করে সবাই ফিরে যাচ্ছেন আপন নিরে। আমি যাচ্ছি দাদুর বাড়িতে ঈদ করতে। ঈদকে ঘিরে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্বস্তি দিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু তারপরও যেন শেষ রক্ষা হচ্ছে না। ঈদযাত্রার প্রথম দিনেই সময় মতো ট্রেন না পাওয়ার অভিযোগ যাত্রীদের। 1টা ট্রেন বনলতায় এখন ছাড়লো 2টায়। ট্রেনের নাম হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটা কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল 1টা 15-তে, কিন্তু অলমোস্ট 2টার উপরে বাজে। 1টা 15-তে ছাড়ার কথা ছিল, আজকে আসতেই দেরি করেছে। ছাড়ে না, ছাড়তে দেরি হবে আর কি। তারপর বাড়ি ফেরার যে আনন্দ, এটাই অনেক। এখন 2টা ওভার, এখন বলছে যে সে এখন 1 ঘন্টা লাগবে। তবে কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। জানিয়েছেন 2টি ট্রেন ছাড়া সবকটি ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। আজকে আপনার ঢাকা দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনটা চলাচল করছে, সেটা অলরেডি সকালে ছেড়ে গেছে। সব মিলিয়ে আজকে 80টি জোড়া লোকাল রেল কমিউটার আন্তনগর ট্রেন চলাচল করবে। কালকে আবার একটা স্পেশাল ট্রেন যোগ হবে, সেটা জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করবে। তো আমরা আপনাদের মাধ্যমে সকল সম্বন্ধে যাত্রীদের অনুরোধ করতে চাই, এবারে ঈদযাত্রা যেন সুন্দর, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হয়, সেটা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। ট্রেনের মতো বাস কাউন্টারেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সার্বিক পরিস্থিতিতে খুশি তারা, নেই কোনো অভিযোগ। আমরা সবসময় যেভাবে আসা যাওয়া করি এভাবেই টিকিটের দাম নিচ্ছে। আমি যে টিকিট কাটলাম আমার হচ্ছে না, কারণ আমি আগে থেকে টিকিট কাটা, তো এই জন্য আমার ঝামেলাটা হচ্ছে না। শত ভোগান্তি আর কষ্টের পরেও সবার মুখেই আলাদা এক উন্মাদনা, বাড়ি ফেরার এক অনন্য খুশির ঝিলিক চোখে মুখে। তারপরও যাত্রা যেন নির্বিঘ্ন এবং নিরাপদ হয়, সেই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এদিকে ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে ঘরমুখী মানুষের নিরাপত্তায় কাজ করবে ডিএমপি ট্রাফিক বিভাগ। রাজপথে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলবে না। কুরবানির পশুবাহী গাড়ি যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেজন্য সজাগ রয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান। ঈদুল আজহা উপলক্ষে ডিএমপি ট্রাফিক মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, এটাই আমরা আশা করি। কোনরূপ যানজট তৈরি না হয়, ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে, এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে যাদের সাথে ডিএমপির বর্ডার আছে তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে। বাইকে 3 জন চলুক বা হেলমেট ছাড়া চলবে, এটা একটা ইউনিভার্সাল রুলস। এটা ঈদের আগেও না, ঈদের সময় হোক, ঈদের আগে হোক, ঈদের পর হোক, যখনই 3 জন থাকে বা যখনই বাইক ওভার স্পিডিং করে আমরা কিন্তু তখনই তাদের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য সময় যে ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা সেই ব্যবস্থাই গ্রহণ করি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পারাপারে দৌলতদিয়া ফেরিঘাটে বিড়ম্বনার শিকার হচ্ছেন গাড়ি চালক ও খামারিরা। ভাড়ার নামে পশুবাহী গাড়ি ও খামারিদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। প্রশাসন বলছে কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের গুরুত্বপূর্ণ নৌ রোড রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ঈদ যাত্রায় নিয়মিত ভিড়ের সাথে এবার শুরু হয়েছে কোরবানির পশুর গাড়িতে চাঁদা আদায়ের অভিযোগ। পশুবাহী গাড়িতে জনপ্রতি 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে দাবি করেছেন ব্যবসায়ী ও খামারিরা। একেবারে অন্যায় হয়ে যায় আমাদের কাছে, কিন্তু আমরা দিতে বাধ্য তাদের কাছে, টাকা না দিলে আমাদেরকে দেখা দেবে না। বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী নদী পারাপারের জন্য শুধু পায়ে হেঁটে ফেরিতে উঠলে খুচরা যাত্রী হিসেবে টিকিট করতে হয়। অন্য বাসে বা অন্যান্য যানবাহনে নদী পারাপার হলে কোনো ব্যক্তির টিকিট করার প্রয়োজন হয় না। তবে এমন অনিয়মের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এরকম বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং অনিয়ম। আমি জেলা প্রশাসনের যে ঈদ পূর্ব প্রস্তুতি সভা সমন্বয় সভায় গরুর গাড়ি পারাপারের ক্ষেত্রে জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গরু গাড়ি যে ট্রাকগুলো থাকবে সেগুলোতে অতিরিক্ত কোথাও সেই ট্রাকগুলো কোথাও থাকবে না এবং কোনো ধরনের চাঁদার বিষয় আসলে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা সেটা সমাধান করবো। এরকম যদি প্রমাণ পাওয়া যায় যে ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা চাঁদা নেওয়া হচ্ছে, তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা করব। পুলিশ জানিয়েছে কেউ যেন কোরবানির পশু বহনকারী গাড়ি থেকে চাঁদা তুলতে না পারে এ ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। কেউই এই ধরনের যানবাহন থেকে কোনো প্রকার চাঁদা আদায় করতে পারবে না, সেটা যে কোনো ভাবেই হোক বা যে কোনো নামেই হোক, কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করব না। যদি এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসে, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন এমন চাঁদাবাজি বন্ধে জোর পদক্ষেপ নেওয়া হবে। পশুবাহী ট্রাক থেকে চাঁদা দেওয়া এটা বন্ধ করতে হবে। এরপরেও যদি এই ধরনের কোনো বাড়াবাড়ি বা এই ধরনের কোনো কার্যক্রম কেউ করতে চায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় এনেই তাকে শাস্তি দেবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কোরবানির বাজারে এর প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঈদুল আজহায় 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় ঢাকাবাসীকে ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান তিনি। বলেন, কোরবানির পশুর হাটের কারণে নগরে যানজট হবে না, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়র জানান, এবার জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বৃষ্টি হতে পারে, তাই নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব। ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। এবারে কোরবানির পশুর হাটের খবর। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর কোরবানির পশুর হাট। এই হাটে উঠতে শুরু করেছে নানা জাতের কোরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের আনাগোনা থাকলেও বেচাকেনা এখনো তেমন জমেনি। ক্রেতারা বলছেন, দাম কমার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। উচ্চ আদালতের নির্দেশে পশুরহাট আফতাবনগরে এবার কোরবানির পশুহাট না বসায় রাজধানীতে এবার মোট পশুহাট বসছে মাত্র 21টি। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে উত্তর শাহজাহানপুর পশুরহাট। অন্যান্য পশুহাটের মতো এই হাটেও দেখা মিলবে বাহারি জাতের দেশি বিদেশি গরু।
পরিস্থিতি যখন এমন, তখন ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে মারাত্মক শঙ্কায় রয়েছে পশু বিক্রেতারা। তারা বলছেন, গেল কদিন হলেও ক্রেতারা দাম শুনে বাজার যাচাইয়ে ছুটছেন এক হাট থেকে অন্য পশুর হাটে। তবে বেচাকেনা জমবে ঈদের 2 থেকে 3 দিন আগে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন গরুর মালিকরা। অনেক গরু, কিন্তু সে তুলনায় কাস্টমার নাই, তো এখনো ঈদের কয়েকটা দিন সময় আছে। তো আমরা আশাবাদী যে ঈদের 2-1 দিন আগে হয়তো বেচন করতে পারবো। আমরা তো আশা করে আইছি, এখন তো গরু প্রচুর আমদানি, দেখা যাক কি হয়। আমরা এনে গরু নিয়ে আসি বেচার জন্য, এখন তো কাস্টমার নাই, গরু কিনতেও বেশি, খাদ্যের দামও বেশি, এখন তো আমরা তো ঝামেলায় পড়ছি। আর কোরবানির পশু কিনতে আসা নগরবাসী বলছেন, গেল বছরের তুলনায় এবার পশুর দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা, তাই শেষ মুহূর্ত পর্যন্ত বাজার যাচাই করছেন তারা। এখনো হয়তো একটু আকাশচুম্বী দাম, এখনো বিক্রেতারা হয়তো সঠিকভাবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারতেছে না, যার ফলে হয়তো একটু এলোপাতারি দাম বলতেছে আর কি। নেওয়ার উদ্দেশ্যে আসছি, আসার পরে এখন যারা ব্যাপারী সাহেবরা ওনারা এখন বর্তমানে গরু হাতেই রাখছে, ছাড়ার উদ্দেশ্য নেই। আল্লাহর নামে তো কোরবানি দেব, যদি একটু বেশি হয় তাও দিব, একটু কম হলেও দিব, কিন্তু কোরবানি একটা দিব। এখন আজকে একটু দেখার জন্য আসছি, একটু দেখবো। পরিস্থিতি যাই হোক না কেন, সাধ্যের মধ্য থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা কোরবানি দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। উত্তর শাহজাহানপুর পশুহাট থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা। শীঘ্রই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। ডান এবং বাম দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলনে একমত হওয়াকে অর্জন হিসেবে মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ আন্দোলনে সহমত পোষণ করে প্রয়োজনে কৌশল বদলানোর উপর জোর দেন অন্যান্য শীর্ষ নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবচেয়ে বড় সংকট হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশের উপরে প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব। গণতন্ত্রের বিরুদ্ধে বাস্তবে আওয়ামী লীগ অবস্থান গ্রহণ করেছে। 90-এর পরে এবারই প্রথম বিরোধী দলের এত বড় ভোটার তৈরি হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষমতাসীনরা দেশ গভীর সংকটে নিয়ে গেছে অভিযোগ করে তাদের হঠাৎ সহসাই বিরোধী দলগুলোর সম্মিলিত আন্দোলন জোরদার করার ইঙ্গিত দেন। আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে, সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি। সেই আন্দোলন আমাদের এখনো চলছে, সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। ঐক্য ধরে রাখতে আন্দোলন প্রশ্নে একমত হওয়া এক দল অন্য দলকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন বিরোধী জোটের এই শীর্ষ নেতা। জনগণ একটা জিনিসে স্থির, তারা এই সরকারকে চায় না। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। এখানে বাম ডান সকলের সঙ্গে আমরা কথা বলেছি, হঠকারিতা করার কোনো স্থানও নেই। এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো আপনার বিনষ্টের সৃষ্টি হয়। বড় দল হিসেবে বিএনপিকে সময়োপযোগী কর্মসূচি নেয়ার আহ্বান জানিয়ে অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থাকার কথা জানান অন্য দলের শীর্ষ নেতারা। আমাদেরকে একটা কঠিন লড়াই করতে হবে, হুমকি, ভয়, প্রলোভন একে মোকাবেলা করেই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই যদি করতে হয়, সেটা সত্যি একটা লড়াই করেই জিততে হবে। মতবিনিময় সভায় জামাত সহ বিলুপ্ত 20 দলে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়নি। ইনশাআল্লাহ আপনাদেরকে মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারের বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীতে আয়োজিত সিপিডির বাজেট ডায়ালগে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, এক বছরে মূল্যস্ফীতির হার 6.5% নামানো উচিত হয়নি। সেই সাথে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা ইতিবাচক নয় বলে মন্তব্য করেন বক্তারা। আমেনা হিরা রিপোর্ট। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নিয়ে বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতা সহ ব্যবসায়ীরা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা ইতিবাচক নয় মন্তব্য করে বক্তারা বলেন, এর ফলে দুর্নীতিবাজরা সহায়তা পাবেন আর করদাতারা নিরুৎসাহিত হবেন। স্বপ্নের বাস্তবায়নটা কোথায়?
এখনো বরাদ্দ হিসেবে চিন্তা করা হয়, শিক্ষায় বিনিয়োগ হিসেবে চিন্তা করা হয় না। আমাদের কেবলমাত্র শিক্ষা বাজেট থেকে কিন্তু শিক্ষার শক্তির প্রতিফলন কিন্তু দেখা যাবে না। বাংলাদেশ একটা অদক্ষতার ফাঁদের মধ্যে আটকে আছে এবং এটা আমাদের তৈরি ট্র্যাক, এটাকে আমাদের উপর চাপিয়ে দেবে। এই যে 15% আমি মানের কারণে কিন্তু টাকা অর্জন করি, সেটাও কিন্তু আমি দিতে পারবো। বিকজ মূল লক্ষ্য আগে তো দুদক পূর্ব প্রাপ্ত, এখন দুদকের সেই ক্ষমতাও নিয়ে গেছে। অনুষ্ঠানে সরকারের নানা প্রকল্প গ্রহণ ও ব্যয়ের সমালোচনা করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাজেট হেডসগুলো যেটা আমরা ব্যয় করছি, কোনগুলোর প্রয়োজনীয়তা, ওগুলো থেকে আমরা কি পাচ্ছি জনগণ, এটা বিচার করা দরকার। উৎপাদনশীলতা কঠিন, আপনার আমি যাচ্ছি না, কিন্তু আদৌ কিন্তু বিচার পাচ্ছি কিনা আমি এটা কথা পাই গ্রামীণ ভাষায় ব্যবহার করি। ওই মতো আজকে সাহস বলবো, আমরা বাস করি বোতলে, বিনিয়োগ করি পাতালে। অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যার নাম উচ্চ মূল্যস্ফীতি। সব দিক বিবেচনায় এবারের বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক। কর খেলাপি তাদেরকে পুরস্কার করা হচ্ছে। এইটা সামাজিক বৈষম্য, সামাজিক ন্যায্যতা এবং অর্থনৈতিক ন্যায্যতার পরিপন্থী। এটাকে আমরা তুলে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। এবং আরেকটি বিষয়, প্রতি বছরই তো এটা দেওয়া হয়, কিন্তু এটা থেকে কতখানি অর্থ হয়। বর্তমানে ডলারের উচ্চ মূল্য, আর্থিক খাতে বিশৃঙ্খলা ও সুশাসনের অভাব আর বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির নেই নির্দেশনা। তাই চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট সাধারণ মানুষের ওপর চাপ বাড়াবে বলেও বলেন বক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দেশে খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে কমেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে জাতীয় সংসদে বাজেট নিয়ে বক্তব্য প্রদানকালে তিনি কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সম্পদের সাপেক্ষে পুরো পৃথিবী যেভাবে বিশ্লেষণ করে, কিছু মানুষ অর্ধেক তথ্য দিয়ে তার উল্টোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, তাই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছায় না। যে আয় হচ্ছে, এই খেলাফি ঋণ হয়ে গেছে 1,82,000 কোটি টাকা। খুবই সত্য কথা। এটা বললে মনে হয় আসলে তো খেলাফি ঋণ কত বেড়ে গেল। এখন যেটা বলা হলো না, লোন ডিসবার্সমেন্ট কত হয়েছে। লোন ডিসবার্সমেন্টের এগেনস্টে খেলাফি ঋণের পরিমাণ 13% উপরে। এখন যে লোন ডিসবার্সমেন্ট হয়েছে তার এগেনস্টে খেলাফি ঋণের পরিমাণ 11%-এর নিচে, অর্থাৎ খেলাফি ঋণের পরিমাণ কমেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখা দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। সকালে টাঙ্গাইলের ঘাটাল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পরিদর্শন ও সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার উদ্যোগে রাজধানীর স্থানীয় একটি হোটেলে জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। এছাড়া বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশন বিইএমএ সংগঠনটিরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার মোটরস লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী দিন, ইফাত মোটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ, আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন সহ আরও অনেকেই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস অ্যান্ড ব্র্যান্ড ক্লেমন এর কমিউনিটি সিএসআর ক্যাম্পেইন। ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। ক্লেমনের উদ্যোগে ঢাকা শহরের স্বনামধন্য কয়েকটি কমিউনিটিতে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই সময় কমিউনিটিগুলোতে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময় অপসারণের জন্য বড় পলিব্যাগ ও পশুর রক্ত ধুয়ে আঙিনা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডার প্রদান করা হয়। এছাড়াও কমিউনিটির বাসিন্দাদের মধ্যে কোরবানি শেষে বর্জ্য অপসারণের দিক নির্দেশনা সম্মিলিত লিফলেট বিতরণ এবং কমিউনিটির ভিতরে সচেতনতামূলক কমিউনিকেশন ব্যানার স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিএমও মাইদুল ইসলাম।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাৎ পাচারের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ আইনমন্ত্রীর। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত বিচারের দাবি জানালেন এমপি কন্যা। তদন্ত করতে কোনো চাপে নেই সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। ঘরমুখো মানুষের নিরাপত্তায় কাজ করবে ডিএমপি ট্রাফিক বিভাগ। দৌলতদিয়ায় পশুবাহী গাড়িতে চাঁদাবাজি। ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টায়। 24 ঘন্টার মধ্যে রাজধানী কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে, জানালেন মেয়র তাপস। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর পশুর হাট। সারা দেশ থেকে আসছেন ব্যাপারীরা, ক্রেতারাও যাচাই করছেন বাজার। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।